রাজু সোহাগ, আজই ঠিক করো বিয়ে করবে কিনা। অনেক দিন হয়ে গেল, এবার একটু সংসারী তো হও। মা, বউ এনে ঝামেলা বাড়াবো কেন? শুধু শুধু একা আছি, ভালো আছি। তুমি যা বলো তাই শুনতেও পারি। ঝামেলা গুছিয়ে নিতে পারলেই তো আসল পুরুষ। আর সারাটা জীবন তো মায়ের আসলে কারোই থাকা হয় না। আজ আমি আছি তো কাল নেই। এ কেমন কথা মা? তুমি সব সময় এমন বাজে কথা কেন বলো? বলো তো। আর বউ যদি নিয়েও আসো, তোমার জায়গা কি কেউ নিতে পারবে? একটা বাড়িতে দুই রূপা, আর আলো করবে আমাদের এই সংসার। এইসব দেখে যেতে পারলেই আমার শান্তি। রাজু, তুই আগে বিয়ে কর। না থাক, আমি একসাথে দুই বউ আনবো। যেমন ইচ্ছা তোমার। আমি কথা কম বলা মানুষ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কিন্তু মা, আমার কোনো অশান্তি কিন্তু ভালো লাগে না। আমি চাই শান্তি। দিদি, আপনার নাকের নখটা ভারী লাগছে না? আমার তো মনে হচ্ছে নাকটাই কেটে যাবে এখন। কই না তো, এই তো এমনই হবে, একটু ভারী তো লাগবেই। দেখি কে বেশি আদর পায়। আদর যে বেশি পাবে সেই জয়ী। মানুষের এসব কিছু আদরে কি আমাদের জীবন চলবে? আমাদের যোজন চলবে আমাদের কাজের মধ্যে দিয়ে। বউ দুজন মনে হচ্ছে দুজন দুজনকে পছন্দ করছেন না। মা, তোমার কি মনে হয় এটা কেমন কথা? ঈর্ষা কেন থাকবে দুজনের মধ্যে? তুই কি করে বুঝলি যে দুজন দুজনকে পছন্দ করছে না? আমি তো সব ঠিকই দেখছি, তোদের এমন মনে হলো কেন? আমারও মনে হচ্ছে রাজু একদম ঠিক কথা বলছে। ওরা বারবার দেখছে তুমি কাকে কি বেশি দিয়েছো, কাকে কি কম দিয়েছো। এই কেমন কথা? ওরা এমন ঈর্ষাপরায়ণ কেন বলো তো? আমাদের বাড়িতে আমরা তিনজন ছিলাম এতদিন, এখন দুজন এসেছে। বাড়ি পুরোটা দেখে রাখবে। আর তোরা কিনা এখন কি সব বলছিস? ওরা ঈর্ষে করছে? থাক মা, ওসব ভেবো না। আমি দেখছি কি করা যায়। হয়তো ওরা আজ এই বাড়িতে প্রথম, তাই একটু বুঝতে পারছে না কি করবে। হতে পারে আমরা হয়তো ওদের ভুল বুঝছি, কিন্তু এমন যেন না হয়। আমরা যেটা ভাবছি সেটাই যেন ঠিক হয়, না হলে আর অশান্তির শেষ থাকবে না। তাই যেন হয়। আমার ঘরে যেন সব সময় শান্তি থাকে, কখনোই অশান্তি ঢুকতে না পারে। এত ঘি দিলে তো লাড্ডু তেলের ডোবায় পরিণত হবে, ঘি তো একদম ভেঙে যাবে। আমি এত কষ্ট করে এত সুন্দর করে লাড্ডু বানাই, আর আমার কাছে এত ভুল ধরা। এতটুকু কাজের জন্য কেউ এত খাবার নষ্ট করে ফেলে? অন্তত খাবার জিনিসের প্রতি একটু মায়া তো করো। তুমি তো সব নষ্ট করলে। তোমার কথায় আমি রাগ ধরে রাখতে পারিনি। আমি আবার কখন কি বললাম? আমি তো শুধু বললাম লাড্ডুতে বেশি ঘি হলে লাড্ডু ভেঙে যায়, এতে আমার কি ভুল? ইস, আমি বোধহয় জানি না কোনটা করলে কি হবে। আমাকে সব সময় কেন এত জ্ঞান দাও বলো তো? তোমাদের দুই বউকে যে একসাথে নিয়ে আসার কারণ জানো? তোমরা মিলেমিশে আমাদের বাড়ি মাথায় করে সবাইকে সুখে রাখতে পারো। আর তোমরা করছো কিনা সারাক্ষণ ঝগড়া। এই কেমন বউ আনলাম আমি? আপনি কি বললেন আমি ঝগড়াটে? আমি কখন ঝগড়া করি? আপনি আমাকে বললেন যে আমি সারাক্ষণ ঝগড়া করি? আমি তো সবসময় মিলেমিশেই থাকতে চাই। তোমাদের যা খুশি তাই করো, কিন্তু আমার আর কিচ্ছু ভাল লাগে না। জেনে শুনে নিজ ঘরে বিপদ ডেকে আনলাম। দাদা, আর সইতে পারছি না রোজ রোজ বউদের ঝগড়া। মা কেন আমাদের ঘরে এই অশান্তি উঠিয়ে দিল, আমি তো এখনো বুঝতে পারি না। বউ তো শান্তির বাতি, তোমাদেরটা কেন অশান্তি? আর সব সময় অশান্তি করলে কি হয়? সবার জীবনে কম বেশি অশান্তি থাকে,
কিন্তু সেটা তো মাঝে সাঝে। এর থেকে জঙ্গলে চলে যাই। প্রতিদিন এই অশান্তি আমারও আর ভাল লাগছে না। জঙ্গলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের বউদের ঝগড়া শেষ হয়ে যাবে? এতে করে ঝামেলা তো আরো বেড়ে যাবে। তাহলে আমরা কি করব? কি করলে আমরা এই অশান্তি থেকে মুক্ত পাবো? অন্য মানুষের ঘরেও বউ আছে, তারাও সংসার করে। সবার ঘরে কি এই অশান্তি? তাহলে তোমরা কি বলতে চাও? সবার ঘরে শান্তি, আর শুধু তোমাদের ঘরেই অশান্তি, কারণ তোমাদের বউয়েরা সারাদিন ঝগড়া করে। অনেকটা সেরকমই ধরে নাও। আমরা তো ঘরে গিয়ে কথাও বলি না, শুধু শুধু যদি আরো অশান্তি বাড়ে। জঙ্গলের শেয়ালেরাও কেমন সারাদিন ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে বলতো? শেয়ালেরা বরং শান্ত, এত ঝামেলা পছন্দ করে না, বুদ্ধি দিয়ে নিজের কার্য হাসিল করে। আচ্ছা, আমাদের বউরা কি পারে না তাদের নিজেদের ঝামেলাগুলো চিৎকার চেঁচামেচি না করে বুদ্ধি দিয়ে সমাধান করতে? হয়তো তারা নিজেরাই চায় না এর সমাধান। তারা নিজেরা নিজেদের সব থেকে ভালো প্রমাণ করার জন্য সব সময় ব্যস্ত থাকে। কিভাবে একজন আরেকজনকে ছোট করা যায় এটা নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। তাহলে মনে হয় তোরা জঙ্গলে গিয়েই শান্তি পাবি রে। এর চেয়ে ভালো উপায় আর আমি দেখছি না। অনেকক্ষণ তো ভাবলাম। এই চলো ফিরে যাই। আমার মনে হয় এখানে খুব বিপদ। এখন যদি ফিরে যাই আমাদের আর কোনো মুখ থাকবে না, লজ্জায় মারা যাব। রাগ করে বেরিয়ে এসে আবার শিয়ালের ডাকে ভয় পেয়ে ফিরে যাব। শিয়ালটাও আমাদের দেখে মজা করছে নাকি রে? বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে জঙ্গলে এসে আবার শেয়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। সেটা একদম ঠিক বলেছ, সবখানেই শুধু জ্বালা। জ্বালার জ্বালার কোনো শেষ নেই। তোমাদের অহংকারে আমার ছেলেরা চলে গেছে। এখন খুঁজে আনো তোমাদের এই প্রতিদিনের অশান্তি। আমার ছেলেরা আর সহ্য করতে পারেনি। সেখানে চলে গেছে, সেখান থেকে খুঁজে নিয়ে আসো। যতক্ষণ খুঁজে না আনতে পারছো ততক্ষণ ফিরবে না বাড়িতে। যতক্ষণ আমার ছেলেরা ঘরে না ফিরছে তোমাদের কাউকেই বাড়িতে ফিরতে দেব না। কি বিপদ আসলো আজ আমাদের জীবনে! কোথায় গেল ওনারা? আমি জানি না, একবারের জন্য কখনো আমাকে বলেনি তার কোনো কষ্টের কথা। ওইটা কি? কে আমার পিছু নিচ্ছে? ওই শিয়ালটা তো আমার দিকেই আসছে। বাঁচাও! আমি এখন কি করব? না ছেড়েও আমরা মারামারি করি, এটাই আমাদের শাস্তি। চলো এবার থেকে এক হয়ে খুশি। আমারও আর এসব ভালো লাগে না। এখন থেকে দুজন মিলে মিশে থাকবো। এমন অশান্তি করলে উল্টো অশান্তি বাড়বে। হ্যাঁ, আমরা দুজন তো একই বাড়ির বউ, দুজনে মিলেমিশে না থাকলে নিজেদেরই কষ্ট বাড়বে। এখন থেকে আর ঝগড়া করবো না, এখন থেকে মিলেমিশে থাকবো। চলো এবার একসাথে হয়ে স্বামীদের খুঁজে বের করি। আর যেন কিছুই ভাল লাগছে না, এবার খুব ক্লান্ত লাগছে। ভেবেছিলাম আর কখনো বাড়ি ফিরবো না, কিন্তু তোমরা এই পর্যন্ত কি করে এলে? কি করে জানলে আমরা এখানে? তাই তো, আমরা তো কাউকেই জানাইনি যে আমরা এখানে। আমাকে ক্ষমা করে দিও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এরপর থেকে কখনো আর অশান্তি করব না। আমাকেও ক্ষমা করো, আমিও লজ্জিত। অনেক ঝগড়াঝাটি অশান্তি করেছি, আর করব না। এখন থেকে মিলেমিশেই থাকবো।
সত্যি বলছো তোমরা? এবার থেকে আমরা শান্তি পাবো তো? আর কোনো অশান্তি হবে না তো ঘরে? হ্যাঁ, সেই কথাই বলো। আর যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু আর আমাদের খুঁজে পাবে না। আমরা খুব শান্তিপ্রিয় লোক, অশান্তি পছন্দ করি না একদম। না না, কথা দিলাম আর কোনো অশান্তি হবে না। কথা দিলাম আর কোনোদিন আমরা এমন করব না, সব সময় মিলেমিশে থাকবো আমরা। এইবার থেকে আমার দুই বউ ঘরে সবসময় শান্তিতে থাকার প্রতিজ্ঞা করেছে। আমার ঘরে এবার থেকে সব সময় শান্তি আসবে। মা, আপনি আর চিন্তা করবেন না, এবার থেকে আমাদের বাড়িতে আর কোনো অশান্তি থাকবে না। হ্যাঁ, আমরা আর কোনো অশান্তি আসতে দিব না। সব অশান্তি আমরা সেদিনই জঙ্গলে রেখে এসেছি। হ্যাঁ সত্যি, সব অশান্তি আমরা জঙ্গলেই রেখে এসেছি। আচ্ছা, সেই রাতে একটা শেয়াল আমাদের পিছু নিয়েছিল। গত রাতেই দেখলাম একটা শেয়াল এইদিকে, আর সেই শিয়ালটা অনেকটা সেই দিনের শিয়ালের মতোই দেখতে ছিল। কি বলছো কি এসব? শিয়াল যদি পিছু নেয়, এটা তো খুব খারাপ কথা। শিয়াল পিছু নিলে মোটেও সহজে ছাড়ে না। তোমরা আমাকে আর কোনো অশান্তির কথা শোনাবে না। অশান্তির কথা শুনলেই আমার মনে হয় এই বুঝি আমি মরেই যাব। একে অলক্ষণে কথা মা, এসব বলবেন না। যা হয় আমরা দুই বউ মিলেই দেখে রাখবো সেটা। যাক, বাঁচা গেল। এই প্রথম তোমাদের কাছ থেকে কোনো ভরসার কথা শুনতে পেয়ে আমার সত্যিই খুব শান্তি লাগছে। মা, আপনি গিয়ে বিশ্রাম করুন, এদিকে আমরা সব কাজ করে রাখছি। আপনার কিছু প্রয়োজন হলে জানাবেন আমাকে। ওই দেখো দিদি, ওই সেই শিয়ালটা। সত্যি শিয়ালটা আমাদের পিঠার স্বাদ নিতে এসেছে। দাও তো একটু খেতে দি। কিন্তু এই পিঠা খেয়ে চলে যাবে, না আমাদের কোনো ক্ষতি করার জন্য এসেছে? আমার কিন্তু সেটা মনে হয় না। ও শুধু খাবার চুরি করতেই জানে। অন্য কিছু করার হলে এতক্ষণে আমাদের ক্ষতি করার চেষ্টা করত। না না না, পরের বার ঠিক চুরি করব। তোমরা আমার ভাষা না বুঝলেও আমি তোমাদের ভাষা ঠিকই বুঝি। ক্ষতি করব আর কি, খাবার চুরি করলেই বুঝবে মজা। ঝগড়া হলো অন্ধকার, মিলন হলো আলো। সবাই একসাথে মিলেমিশে থাকার মধ্যেও আনন্দ ও শান্তি আছে। ঠিকই বলেছেন, মিলেমিশে থাকার মতো শান্তি আর কিছুতেই নেই। যে ঘরের বউয়েরা মিল্লা থাকে সেই ঘরে লক্ষ্মী ঠাঁই নেয়, সেই ঘরে আর কোনো অশান্তি প্রবেশ করতে পারে না। আর যেই ঘরে বউগোর মিল নাই সেই ঘরে শয়তানের প্রয়োজন হয় না, এমনিতেই অশান্তি হয়। আমরা আর কখনো ঝগড়া করব না। আমাদের ঝগড়া আর অশান্তির কথা এই গ্রামের সকলেই জানে, সেটা আমরা বুঝতে পারিনি। জানতো না কেউ। যদি তোমাদের স্বামীরা জঙ্গলে না যেত হয়তো কোনোদিন এ কথা কেউ জানতো না। কিন্তু কারো ঘরে অশান্তি থাকলে তার চেহারা দেখে অনেকটাই বুঝতে পারা যায়। আর যাদের ঘরে শান্তি থাকে তাদের ঘরে টাকা পয়সা না থাকলেও এক ধরনের শান্তি থাকে, বুঝলে? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমরা সবসময় এক হয়ে থাকবো। আমরা এই কদিনে বুঝতে পেরেছি এক হয়ে থাকার মধ্যে শান্তি রয়েছে, যেটা অন্য কিছুতে নেই। এখন আমার আর কোনো কিছুতেই চিন্তা নেই। আমার বৌমারাই আমার ঘরের লক্ষ্মী হয়ে শান্তি নিয়ে এসেছে। রাজু, তোর বউ এখন তোকে আদর করে খাওয়ায়। আগে তো রাগ উঠলে লাড্ডু ছুঁড়ে মারতো রে। চুপ করো মিতা, সে আমার দিকে লাড্ডু ছুটতো না,
রাগে লাড্ডু ছুঁড়ে মারতো। আমার মাধবী এখন গান গেয়ে ডাকে, এখন সারাদিন পরে ঘরে গিয়ে আর অশান্তি লাগে না, বরং শান্তি লাগে। বউ শান্ত হলে জীবনটা মিষ্টি, না হলে করলার চেয়েও কড়া। এবার তোদের জীবনে সত্যি শান্তি এসেছে। এবার তো দুই বউ মিলে আমাদের মিষ্টি করে দেব। আর কোনো চিন্তা নেই, তোমাদের জঙ্গলে যাওয়াটাই তোমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠলো। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। জঙ্গলে না গেলে হয়তো আমাদের বউরা নিজেদের ভুল বুঝতেই পারতো না, আর কোনোদিন নিজেদের শুধরাতেও পারতো না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমাদের সেদিন রাগ করে চলে যাওয়াটা অনেকটা ভালো সিদ্ধান্ত ছিল। অনেক সময় আমাদের রাগ আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে, যেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে। এবার শিয়াল বাবু, চুরি করা বন্ধ করো। আর কত চুরি করে খাবে? তুমি করবার। না হলে কিন্তু মোড়লকে ডাকবো, তোমাকে শেখাবেন কোনটা নীতি, কোনটা সঠিক আর কোনটা ভুল। তুমি যতই শিয়াল হও, তুমিও তো একটা প্রাণী। আর না, আর না, মুক্তি দাও, মুক্তি দাও। এবার পালাই, আর আসবো না বাবা, আর আসবো না। এই তো আমার এতদিনের স্বপ্ন ছিল, আজকে তাহলে সত্যি আমার স্বপ্ন পূরণের দিন। আজ আমার সংসার পূর্ণ হলো, আমাদের সবার মাঝে সবার ভুল বুঝাবুঝির অবসান ঘটলো। এবার থেকে আর কখনো আমাদের জীবনে কোনো অশান্তি আসতে পারবে না। এমনি কইরাই নিজেকে সংসারের শান্তি নিজেরা বজায় রাখো, কেমন? তোমরা যদি সুখে থাকো, ভালো থাকো, তাইলে তোমরা গ্রামের সবার কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবা, বুঝলা? আমরা আমাদের সংসারে শান্তির জন্য সব ঈর্ষা বিদ্বেষ ভুলে এক হয়ে নিজেদের শান্তি বৃদ্ধি করেছি। শান্তি হলো জীবনের মূল ধর্ম। বোকা বউ, আমি এবার শিয়াল নাচ দেখাবো। আমি আর কখনো চুরি করব না। তোমাদের সংসারে অশান্তি আসুক, এমন কাজ আমিও কখনো করব না। মা, আজ তোমার স্বপ্ন পূরণ হলো। এখন থেকে আর কখনো কোনোদিন আর বাজে কোনো চিন্তা করো না, কেমন? এখন থেকে তুমি শুধু তোমার ইচ্ছাগুলো তোমার বউদের আর ছেলেদের জানাবে। এরপরে সবটা দেখার দায়িত্ব আমাদের, বুঝলে? একদম ঠিক মা, তুমি শুধু আমাদের বলবে তোমার এটা করতে ইচ্ছে করে, এটা খেতে ইচ্ছে করে, তুমি শুধু আমাদের নির্দেশ করবে, তাছাড়া আর তোমার কোনো কাজ নেই, বুঝলে? আজ আমরা পরিপূর্ণ। আমি যেভাবে তোমাদের বিয়ের আগে স্বপ্ন দেখেছি, আজ ঠিক সেসবই হলো। তোমরা আর কোনোদিন একে অপরের পেছনে লেগো না, ঈর্ষা করো না, সবসময় মিলে মিশে থেকো। তাহলে আমাদের সংসারটা সারা জীবন এভাবেই হাসি খুশিতেই ভরে থাকবে। মা, আপনি আর কোনো চিন্তা করবেন না। চলুন, আজ আমরা সবাই মিলে একসাথে পুকুরে গোসল করব। হ্যাঁ, অনেকদিন ধরেই চাচ্ছিলাম সবাই মিলে পুকুরে গোসল করব, তাই আজ এই খুশির দিনে আমরা সবাই মিলে একসাথে সেখানে যাই। মানুষ হানিমুন করতে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, আর তুমি কিনা আমাকে এক অজপাড়া গায়ে নিয়ে যাচ্ছ। কি আছে এখানে তোমার? আরে, এটা আমার মামার বাড়ি। মামার বাড়িতে বউ নিয়ে বেড়াতে যাচ্ছি। অবশ্য অনেক বছর ধরে মামার বাড়ির সাথে তেমন একটা সম্পর্ক নেই। তাহলে যে বাড়ির সাথে সম্পর্ক নেই, সে বাড়িতে কি কি লাভ? এর চেয়ে তো আমরা সুন্দর কোনো জায়গায় বেড়াতে যেতে পারতাম। তা অবশ্য তুমি ভালোই বলেছ, কিন্তু শহরে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি, আর তাই ঠিক করেছি
এবার বউকে নিয়ে গ্রামে কিছুদিন সময় কাটাবো। ঘোরার জন্য গ্রাম হলো উপযুক্ত জায়গা। কি ভাই, ঠিক বলেছি কি? একেবারে সত্যি কথা কইছেন বড় ভাই। গ্রামের যে শান্তি তা পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। গ্রামে থাকার মজাই আলাদা। শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে বিশাল পার্থক্য। আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। আমার মামার বাড়ি কদমতলী গ্রামে। ওই গ্রামে পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে? ঠিকই কইতাছেন, আকাশের অবস্থা তো একদমই বালা না। যে কোনো সময় বৃষ্টি হইবার পারে। আমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করি। একবার নৌকা নিয়ে গেলে আর ফেরার পথ পাবো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। যদি চলে যায় তাহলে তো আর ফেরার পথ থাকবে না। তাই ভাবো, যদি আমরা বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। মা, আমা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলি, আর এখন তোর বাড়ি ফেরার সময় হয়েছে, তা তোর হাতে ওটা কি? দেখি, আমার হাতে দে। বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখলাম অনেকগুলো লাউ হয়ে আছে। ওখান থেকে একটা লাউ তুলে নিয়ে এসেছি। তোকে লাউ তুলে আনতে কে বলেছি? আমি কি তোকে একবারও বলেছি আমার লাউ চাই? যাদের জিনিস তাদের ফিরিয়ে দিয়ে আয়। তুমি জানো না, মোড়ল যখন লাউ ক্ষেত করলো তখন আমাকে দিয়ে কত কাজ করিয়েছে। তুমি কিচ্ছু জানো না ওগুলো। মাটি ঠিক করিয়েছে, সার দিয়েছে, অথচ আমাকে একটা কানা করিয়েও দেয়নি। আর তাই তো আমি মোড়লের বাগান থেকে এই লাউটা তুলে নিয়ে এসেছি। শোন বাবা, না বলি কারো জিনিসই হাত দিতে নেই। আমি তোর মুখে আর একটা বাজে কথাও শুনতে চাই না। মোড়লের জিনিস তুই মোড়লকে ফেরত দিয়ে আয়। তা না হলে কিন্তু আজ দুপুরে তুই খাওয়াই বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই লাউটা দিয়ে আসছি। কিন্তু বাবাকে বলো যেন বাজার থেকে একটা লাউ কিনে আনে। বৃষ্টির দিনে অনেক কুচো চিংড়ি পাওয়া যায়। কুচো চিংড়ি দিয়ে লাউ খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো। এখন যা তো বাবা, আর দেরি করিস না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তোমাকে আগেই বলেছিলাম এই অজপাড়াতে এসো না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এবার দেখি তো, দেখলি কি হলো? আরে বাবা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে আর আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা হব। এত রাগ করছো কেন? আরে না গো, এই বৃষ্টি থামবার না। এই বৃষ্টি কমপক্ষে 2-3 দিন চলবো। আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হইব। অন্য কোনো ব্যবস্থা মানে? তুমি কি বলছো মাঝি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গ্রামে থাকার একটা ব্যবস্থা করেন, কারণ এই বৃষ্টি বাদলের মধ্যে যদি আমরা নৌকা নিয়ে রওনা হই তাইলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, বুঝলে? ঠিক কথাই বলেছো মাঝি ভাই। চলো আমরা গ্রামের মধ্যে হাঁটতে শুরু করি। নিশ্চয়ই থাকার কোনো জায়গা পেয়ে যাব। গ্রামের মধ্যে আমি কি করে থাকবো? জীবনে তো কখনো গ্রামেই আসিনি। আজ তোমার জন্য এত বড় বিপদে পড়তে হতো। শুনেন, গ্রামের মানুষগোর অত ছোট করে কথা কইবেন না। গ্রামের মানুষটা অনেক আন্তরিক আর অনেক অতিথি পরায়ণ। যদি এই গ্রামে কখনো 2-3 দিন থাকার সুযোগ হয় তাইলে এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পাইয়া যাবেন, বুঝলেন? ও চাচি, কোথায় গেলে তোমরা? তোমাদের বাড়িতে এলাম, একটু বের হয়ে এসো। আরে খোকন যে, তা হঠাৎ তুই আমার বাড়ি এইদিকে আসা তো সেরেই দিয়েছিস। কতদিন হয়ে গেল তোকে দেখি না। চাচির কথা কি তোর মনে হয় না? তোমার বাড়ি থেকে একটা লাউ চুরি করে নিয়ে গিয়েছিলাম। মা আমাকে অনেক বকা দিয়েছে।
বলেছে না বলে কারো জিনিস নিতে নেই। চুরি বলছিস কেন? এই লাউ গাছগুলো তো তোর চাচার সাথে তুই মিলে লাগিয়েছিস, একটা না হয় নিয়েই গেছিস, আবার ফেরত দিতে হয় নাকি? তুমি তো আমার মাকে চেনো না চাচি, সে অনেক সাংঘাতিক মানুষ। আমার মা রেগে গেছে, এখন আমি বাড়িতে যাই। গত মাসে তোর জন্মদিন ছিল, আমি তোকে কিছু কিনে দিতে পারতাম না। এখানে 500 টাকা আছে, এটা তুই তোর কাছে রাখ, তোর পছন্দ মতো কিছু কিনে নিস। আমরা গরিব মানুষ, আমাদের আবার জন্মদিন কি? তুমি যে আমার জন্মদিনের কথা মনে রেখেছো, এতেই আমি অনেক খুশি। হয়েছে, আর তোকে নাটক করতে হবে না, এই টাকা দিয়ে ভালো একটা জামা কিনে নিস। আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ঝড় হতে পারে। আমি এখন যাই চাচি, মা আবার আমার জন্য অপেক্ষা করছে, বুঝলে? কি যে বিপদে পড়লাম, আগে যদি জানতাম তাহলে এই বর্ষাকালে বেড়াতে আসতাম না। আরে বাবা, এটা তো একটা অচেনা জায়গা, এখানে তো কোনো মানুষজনই দেখতে পাচ্ছি না। জানি না এই বৃষ্টির মধ্যে কোনো থাকার জায়গা জোগাড় করতে পারবো কিনা। এই যে শুনছেন, এই বৃষ্টির মধ্যে আপনারা ভিজে ভিজে কোথায় যাচ্ছেন শুনি? এভাবে বৃষ্টির মধ্যে ভিজলে তো আপনাদের শরীর খারাপ করবে। আর বলো না খোকা, আমরা অনেক বিপদে পড়েছি। এই দেখো, তোমাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। মাঝি বলল যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে, আর তাই তো এই গ্রামে এসে উঠেছি। আচ্ছা বাবু, এখানে কি থাকার মতো কোনো জায়গা পাওয়া যাবে? কোনো হোটেল বা কিছু? আরে না না, এখানে থাকার কোনো জায়গা পাওয়া যাবে না, এটা তো একটা বদ্ধ গ্রাম, এখানে থাকার কোনো জায়গা নেই। তবে আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমাদের বাড়িতে থেকে যেতে পারেন। কি বলছো কি? তোমাদের বাড়িতে? তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যাও আমাদের, আজকের রাতটা থেকেই সকালে আমরা চলে যাব। আপনাদের এত ব্যস্ত হতে হবে না, আমরা গরিব মানুষ, ডাল ভাত দিয়ে আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব, কেমন? মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, আমাদের বৃষ্টির দিনে অতিথি এসেছে গো। আরে খোকু, তোকে তো কতক্ষণ আগে মোড়লের বাড়ি পাঠিয়েছি, আর তুই কিনা এতক্ষণে বাড়ি ফিরেছিস? তোর সাথেই বা কারা? ওনারা খুব বিপদে পড়েছে, আসলে বেড়াতে যাচ্ছিল, তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই গ্রামে আশ্রয় নিয়েছে। আমরা বড় বিপদে পড়েই বাড়িতে এসেছি, দয়া করে আজকের রাতটা আমাদের থাকতে দিন। আগামীকাল সকালবেলায় আমরা চলে যাব। এইভাবে কথা বলছেন কেন? আপনারা আমাদের বাড়ির অতিথি, আর অতিথি হলো ঈশ্বরের সমতুল্য। আপনাদের যতদিন খুশি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ মা, আমি ওনাদেরকে তাই বললাম, আমাদের বাড়িতে আসলে আমার মা খুব খুশি হবেন, আমার মা খুব ভালো মানুষ। তবে যাই বলুন, আপনার ছেলেটা কিন্তু সত্যিই অনেক বড় মনের মানুষ। এই বয়সে এত দায়িত্ববোধ আমি কখনো কারো মধ্যে দেখিনি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার স্বামী শহরে গেছেন একটা জরুরি কাজে, আর সকালে ফিরে আসবেন। আপনারা ঘরে এসে বসুন, আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ক্ষুদ্র অতিথিকে বাড়ি নিয়ে এলি, এবার ওদের খাওয়াবি কি? আমরা গরিব মানুষ।
বৃষ্টির দিনে ওরা বেড়াতে এসেছে, আর তাই তো ভালো ভালো মাছ খাওয়াতে হবে। আমি যাচ্ছি মা, নদী থেকে মাছ ধরতে যাচ্ছি। কিন্তু বাবা, এই বৃষ্টির মধ্যে ভিজতে তো তোর অসুখ করবে। না না, তোর যেতে হবে না। ঘরে যা আছে আমি বরং তাই খাইয়ে দিচ্ছি। ওরা আমাদের অতিথি, ওদেরকে একটু ভালো মন্দ না খাওয়ালে কি হয় বলো? এটা শহরের মানুষ, নদীর মাছ কখনোই খায়নি। ওদেরকে ভালো করে আপ্যায়ন করতে হবে তো। খুব তো বলেছিলে গ্রামে একদম মন টিকবে না। দেখলে দেখলে তো কত সুন্দর পরিবেশ। তাছাড়া গ্রামের মানুষগুলো কত ভালো, কি করে আমাদের আপ্যায়ন করে নিল দেখলে। আপন করে নিয়েছে এটা ঠিক, কিন্তু খাবো কি? একবার ভেবেছো ক্ষুধায় তো পেট চোচো করছে। মনে হচ্ছে ওদের আর্থিক অবস্থা ভালো না, শুধু শুধু এই মানুষগুলোকে কষ্ট দিলাম। আমাদের জন্য ওদের কষ্ট করে আবার খাবারের সন্ধান করতে হবে। এই যে, আপনারা দয়া করে বারান্দায় বসুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি ভাত খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টির দিনে আপনাদের বাড়িতে এসে অনেক ঝামেলায় ফেলে দিলাম, দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন। কি বলছেন কি এসব? আপনারা আমাদের অতিথি, আর আমাদের কাছে অতিথিরা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, দয়া করে হাত মুখ ধুয়ে খেতে আসুন। এ তো বিরাট আয়োজন, এত বড় বড় মাছ আমি কখনো দেখিনি। আপনি শুধু শুধু কষ্ট করলেন। ছেলেটা আমার মাছ ধরতে অনেক পছন্দ করে, প্রতিদিন সকালবেলা মাছ ধরতে যায়। তাই আজ বলবো আপনাদের জন্য মাছ ধরে নিয়ে আসবে। একটা বাচ্চা ছেলে আমাদের জন্য কতই না কষ্ট করতো। এসো খোকন, তুমি আমাদের সাথে ভাত খেতে বসো। কিরে খোকন, দাঁড়িয়ে আছিস কেন? তুইও অতিথিদের সাথে খেতে বসে পড়। এসে ভাই, এটা হচ্ছে আমাদের নদীর বিখ্যাত মাছ। এই মাছ সবাই খুব পছন্দ করে খায়। শহর বন্দরে আপনারা এই মাছ দেখতে পাবেন না। এত বড় মাছ তো কখনো চোখেও দেখিনি। আমার সারা জীবন মনে থাকবে। আমরা চলে যাব, কিন্তু এই গ্রামের স্মৃতি আমাদের সারা জীবন থেকে যাবে। আগামীকাল আপনাদের যাওয়া হচ্ছে না, আরো দু একদিন আমাদের বাড়িতেই কষ্ট করে থাকতে হবে। ঘাটে একটা নৌকাও নেই, সব মাছিরা বাড়িতে চলে গেছে। আসলে বৃষ্টি হচ্ছে তো, এ সময় নদী পারাপার করা যায় না। না না, এই গ্রামে আর একদিনও থাকবো না। তোমাদেরকে শুধু শুধু ঝামেলায় ফেলেছি, নিজেদের কাছে খুব লজ্জা লাগছে। চিন্তা করবেন না, আমার স্বামী ভালো নৌকা বাইতে পারে। আজ সে শহরে থাকবে, তারপর না হয় আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দেবে। এখন পেট ভরে খাবার খেয়ে নিন। কি গো গিন্নি, খোকনের কাছে শুনলাম বাড়িতে নাকি অতিথি এসেছে, তা ঠিক মতো আপ্যায়ন করেছে তো? কি করে আদর আপ্যায়ন করবো বলো তো? তুমি তো ঘরে একটা টাকাও রেখে যাওনি, সেই যে গেলে আর আজ ফিরতে। এইদিকে অতিথি এসেছে 2 দিন হয়ে গেল। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমি বরং বাজার থেকে আজকে ভালো ভালো মাছ নিয়ে আসব। টাকা কোথায় পাবে? ঘরে তো কানা করিও নেই। টাকা না থাকলে দরকার হলে বাকিতে নিয়ে আসব। তারপরেও তো ঘরের অতিথিকে অসম্মানিত হতে দিতে পারবো না। আমি বরং একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি বাকিতে কোনো মাছ পাওয়া যায় কিনা। এই যে করিম, কেমন আছো ভাই? তোমার কাছে মাছ কিনতে এলাম। এটা ভালো কথা,
আজ নদী থেকে ভালো ভালো মাছ ধরেছি গো। আমার বাড়িতে শহর থেকে অতিথি এসেছে, ওদেরকে আপ্যায়ন করতে হবে। আপ্যায়নের জন্যই বড় বড় মাছ কিনবো। জানো তো আমরা গরিব মানুষ, সামর্থ্য আমাদের খুবই কম। আরে নাও নাও নাও, কোন মাছটা দেবো বলো, এখানে নানা রকমের মাছ আছে। একটা সমস্যা আছে করিম, তবে আমার হাতটা একেবারেই খালি, হাতে একটা পয়সাও নেই। তুমি আমাকে বাকিতে যদি একটা মাছ দাও, আমি না হয় সামনের সপ্তাহে তোমাকে টাকাটা শোধ করে দেব। এই তো মারলে আবেদ ভাই, এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আর না 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 না, আমি তোমাকে মাছ দিতে পারবো না, কিছুতেই না। তুমি আমাকে ক্ষমা করো ভাই। করিম ভাই, এর আগেও তো আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি। তুমি তো আমার কাছে বাকিতে মাছ বিক্রিও করেছো, তাহলে আজকে কেন অতিথির কাছে আমার সম্মান নষ্ট করছো? আরে তখন আমার ব্যবসা ভালো ছিল আবেদ ভাই, এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন যদি আমি তোমাকে বাকিতে মাছ দেই, তাহলে আমাকে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, তুমি যখন মাছ দিতে চাইছো না, আমি বরং যাচ্ছি। জানি না আজকে কি দিয়ে অতিথিকে খাবার খাওয়াবো। কি গো, কি হয়েছে? খালি হাতে ফিরতেছে? গরিব মানুষের ভাগ্য সব সময় খারাপ থাকে। আজ করিমের কাছে বাকিতে একটা মাছ চাইলাম, কিন্তু সে মাছ দিতে একদমই রাজি হলো না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। বড্ড চিন্তায় পড়ে গেলাম গো। জানি না আজকে অতিথিকে কি খাবার দেব। ওরা যে শহরের মানুষ। ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে 500 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি ওদের জন্য বাজার করে নিয়ে আসো। 500 টাকা? এত টাকা তুই কোথায় পেলি, সত্যি করে বলতো? সেদিন যখন মোড়লের বাড়িতে গেছিলাম না, তখন মোড়লের বউ আমাকে ভালোবেসে 500 টাকা উপহার দিয়েছে। বলেছে আমি যেন আমার জন্মদিনে ভালো দেখে একটা জামা কিনি। সেই টাকাটাই অতিথিদের জন্য বাজার করতে দিচ্ছি তোমাকে, বুঝলে? না বাবা, না 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 না, ও টাকা আমি নিতে পারবো না রে। এটা তো জন্মদিনের উপহার দিয়েছে তোকে, ওটা দিয়ে তুই কেন বাজার করবি বলতো? বাবা, বিকেল বেলা তো ওরা চলেই যাবে, ওদেরকে একটু ভালো মন্দ না খাওয়ালে আমাদের গ্রামের সম্মান থাকবে না। আমি না হয় পরে জামা কিনবো বাবা। তুমি আর দেরি না করে মাছ নিয়ে এসো। আজকে তোর জন্য অনেক গর্ব হচ্ছে রে বাবা। ঠিক আছে, টাকাটা দে, আমি সামনের সপ্তাহে তোর এই টাকাটা শোধ করে দেব। তোকে হাটে নিয়ে সুন্দর দেখে একটা জামা কিনে দেব রে, বুঝলি? কি ব্যাপার? ওদের পরিবারের লোকেরা কথা বলছিল, তুমি আড়ি পেতে কেন শুনলে? তুমি জানো না অন্যের কথা আড়ি পেতে শুনতে নেই? মনটা খুব খারাপ হয়ে গেছে সুমনা, এজন্যই আড়ি পেতে ওদের কথাগুলো শুনছিলাম। জানো কি হয়েছে? কি হয়েছে? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে তুমি খুব কষ্ট পেয়েছো। ওরা কি কিছু বলেছে? ওরা কি বলবে, ওরা বড্ড ভালো মানুষ, ওরা আমাকে কিছুই বলেনি। তবে একটা ঘটনা শুনলাম। কি ঘটনা? সত্যি কথাটা বলো তো দেখি। তোমার সব ভনিতা আমার একদম ভালো লাগছে না। আমাদেরকে খাওয়ানোর জন্য আজকে এই বাড়ির কর্তা গিয়েছিল বাজারে মাছ কিনতে, কিন্তু তাকে বাকিতে কেউ মাছ দেয়নি। বেচারা খুব মন খারাপ করে বাড়িতে ফিরে এসেছে। আহারে, ওরা গরিব মানুষ, কেন যে শুধু শুধু ওদের বাড়ি উঠতে গেলাম। শোনো, আমার কথা বলা শেষ হয়নি। বাকিতে মাছ না পেয়ে যখন ওরা ফিরে এলো, তখন তাদের ছেলে খোকন তার উপহারের 500 টাকা তাকে দিল বাজার করতে। এই 500 টাকাটা ছিল তার জন্মদিনের উপহার। দেখেছো,
ছেলেটা কতটা দায়িত্ববান। প্রয়োজনে নিজের জন্মদিনের উপহারে টাকা দিয়ে দেবে, তারপরে অতিথিকে কখনো অসম্মানিত হতে দেবে না। আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের তো অর্থের কোনো অভাব নেই। আমি এই দরিদ্র পরিবারটিকে সাহায্য করতে চাই। যাওয়ার সময় আমি ওদের কিছু দিয়ে যেতে চাই। এটা খুব ভালো কথা, আমিও তোমার সাথে একমত। যারা আমাদের এত আপ্যায়ন করলো, এত ভালোবাসলো, তাদেরকে তো অবশ্যই প্রতিদান দিতে হবে। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা গরিব মানুষ, আপনাদেরকে ভালো করে খাওয়াতে পারিনি। আপনি আমাদের জন্য যা করেছেন তা পৃথিবীর খুব কম মানুষ করে। আমি জানি না কি করে এর প্রতিদান দিতে হয়। খোকন, এদিকে এসো বাবা। আর কটা দিন আমাদের বাড়িতে থাকতেই পারতেন, আমি আপনাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাতাম। এখন তো বৃষ্টির জন্য বের হতে পারছি না। না বাবা, শহরে আমাদের অনেক কাজ আছে, আমাদের ফিরতে হবে। এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি ভালো করে পড়াশোনা করবে, কেমন? এইসব কি করছেন? না না, এত টাকা আমরা নিতে পারবো না। আপনারা আমাদের অতিথি, আমাদের বাড়িতে দুদিন ছিলেন, তাই বলে আমাকে টাকা দিয়ে অপমান করবেন না। আপনাদের অপমান করার মতো স্পর্ধা আমার কখনোই হবে না। আপনারা অনেক বড় মনের মানুষ। খোকনকে উপহারটা কেন দিলাম জানেন? কারণ ও জন্মদিনের উপহার দিয়ে আমাদের আপ্যায়ন করেছে। কিন্তু আপনার এসব কথা কিভাবে জানলেন? আমি কিংবা আমার স্ত্রী তো আপনাদের কিছুই বলেনি। এই খোকন, তুই কি এসব কথা কাউকে বলেছিস? খোকন আমাকে কিছুই বলেনি, আড়াল থেকে এই কথাগুলো আমি শুনেছি। আমাকে দয়া করে ক্ষমা করবেন। আর এখন থেকে খোকনের সকল পড়াশোনার দায়িত্ব আমার। তুমি যখন আরেকটু বড় হবে, তখন আমি তোমাকে শহরে নিয়ে যাব। এই বৃষ্টির দিনের অতিথি সারা জীবন তোমাদের পাশে থাকবে, বুঝলে? সারা জীবন তোমাদের পাশে থাকবে।